হরমুজ প্রণালী নামটা শুনলেই কেমন একটা উত্তেজনার আঁচ পাওয়া যায়, তাই না? বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি এখন এক ভয়ঙ্কর সংঘাতের একেবারে কেন্দ্রবিন্দুতে। এই বিশ্লেষণে আমরা দেখব পরিস্থিতি কিভাবে এতটা ঘোলাটে হলো আর এর বিশ্বব্যাপী প্রভাবই বা কী হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা কিন্তু সংকটের ভয়াবহতা একেবারে স্পষ্ট করে দেয়। এটা কোনো সাধারণ কথার কথা নয়, বরং এমন এক হুঁশিয়ারি যা ইরান আর আমেরিকার উত্তেজনাকে চরমে পৌঁছে দিয়েছে। এই যে ৭০% সংখ্যাটা কিসের বলুন তো? এটা হলো হরমুজ প্রণালীর মাধ্যমে বাণিজ্যিক জাহাজের চলাচল কমে যাওয়ার হার। মানে সংঘাত শুরুর পর থেকেই জাহাজ চলাচল ৭০% কমে গেছে। এটা বিশ্ব বাণিজ্যের জন্য যে কি বিরাট এক ধাক্কা আর পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ তাই একটা সংখ্যাই সব বলে দিচ্ছে। আচ্ছা, বর্তমান সংকট তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু প্রশ্ন হলো আমরা ঠিক এই পর্যায়ে পৌঁছালাম কিভাবে? এই ভয়াবহ উত্তেজনার পেছনের কারণগুলো আসলে কি? এর উত্তর জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে আর বুঝতে হবে এই অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্বটা। এই সংঘাতটাকে যদি পুরোপুরি বুঝতে হয় তাহলে সবার আগে আমাদের জানতে হবে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব সম্পর্কে। এটিকে প্রায় বিশ্বের তেলের চোক পয়েন্ট বা শ্বাসরোধকারী বিন্দু বলা হয়। একদম সহজ কথায় যদি বলি, চোক পয়েন্ট হল সমুদ্রের এমন একটা সরু রাস্তা যা দিয়ে প্রচুর পরিমাণে জাহাজ চলাচল করে, আর হরমুজ প্রণালীর ঠিক এমনই একটা জায়গা। যদি কোনো কারণে এই পথটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বিশ্বজুড়ে তেল আর গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। এখানে দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২১ মিলিয়ন ব্যারেল তেল যায়, মানে মালাক্কা প্রণালীর পরেই এটা বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম তেলের রুট। এই চার্টটা দেখলেই এর অর্থনৈতিক গুরুত্বটা পরিষ্কার বোঝা যায়। এটা হলো সারা বিশ্বের সমুদ্রপথে যে অপরিশোধিত তেল পরিবহন হয় তার প্রায় ১/৩ যায় এই একটা মাত্র প্রণালী দিয়ে। ভাবা যায়? তার মানে বিশ্বের প্রায় ১/৩ তেলের বাণিজ্য এই একটা সংকীর্ণ জলপথের উপর নির্ভরশীল। তো চলুন এবার একটু পেছনে ফেরা যাক, দেখি কিভাবে এই উত্তেজনাটা ধাপে ধাপে বাড়ল। আমরা সময় ধরে ধরে পেছনের সেই ঘটনাগুলো খতিয়ে দেখব যা আজকের এই মুখোমুখি অবস্থানের জন্ম দিয়েছে। গল্পের শুরুটা জুন ২০২৫-এ আমেরিকার অপারেশন মিডনাইট হ্যামার দিয়ে। এর জবাবে ইরানও কিন্তু বসে থাকেনি, তারাও জাহাজ আটক করতে শুরু করে। কিন্তু পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায় ফেব্রুয়ারিতে, যখন ইরানের সর্বোচ্চ নেতা এক হামলায় নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা তো চালালই, সাথে হরমুজ প্রণালীতে এক নজিরবিহীন অবরোধ শুরু করল, যা এখনও চলছে। বর্তমানে যে সামরিক অভিযানটা চলছে তার নাম হল অপারেশন এপিক ফিউরি। তবে মজার ব্যাপার হলো এই যুদ্ধটা শুধু অস্ত্রের নয়, কথারও। মানে একদিকে চলছে সামরিক হামলা আর অন্যদিকে চলছে কথার লড়াই আর মনস্তাত্ত্বিক চাপ তৈরির খেলা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে তাদের উদ্দেশ্যগুলো নাকি খুব স্পষ্ট। তারা কি করতে চায়? তারা ইরানের বিমান আর নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করতে চায়, তাদের ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা কমিয়ে দিতে চায় আর নতুন করে অস্ত্র তৈরির কারখানাগুলোকেও গুড়িয়ে দিতে চায়। কিন্তু দেখুন, একদিকে যেমন এই কৌশলগত উদ্দেশ্যগুলো আছে, অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই সংঘাতকে একটা ব্যক্তিগত নাটকীয় রূপ দিচ্ছেন। যেমন তিনি একটা F-15 উদ্ধার অভিযানের গল্প বলেছেন, যেটা শুনলে মনে হবে কোনো অ্যাকশন সিনেমার স্ক্রিপ্ট। এটা কিন্তু আনুষ্ঠানিক বিবৃতির চেয়ে অনেক বেশি আবেগপূর্ণ। পর্দার আড়ালে আসলে কি ঘটছে তা নিয়ে দুই পক্ষই একেবারে উল্টো কথা বলছে। একদিকে আমেরিকা দাবি করছে আলোচনা চলছে, অন্যদিকে ইরান বলছে এসব একদম বাজে কথা। এখন সত্যিটা যে কি তা বোঝা মুশকিল হয়ে পড়েছে। একটা জিনিস কিন্তু পরিষ্কার করা দরকার, ইরান কিন্তু প্রণালীটা সবার জন্য বন্ধ করেনি। তাদের নীতিটা হলো একটা সিলেক্টিভ অবরোধ। এই টেবিলটা দেখুন, আমেরিকা, ইসরায়েল আর তাদের মিত্রদের জাহাজকে তারা যেতে দেবে না। তবে অন্য দেশের জাহাজ যদি ইরানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাহলে নিরাপদে যেতে পারবে। সংঘাত শুরুর সাথে সাথেই বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়তে শুরু করে। ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে 13%, আর প্রাকৃতিক গ্যাসের দাম চিন্তা করুন ১,৫০% বেড়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক শক্তি সংস্থা তাদের ইতিহাসের সবচেয়ে বড় জরুরি মজুদ ছাড়ার নির্দেশ দিয়েছে, আর বড় বড় শিপিং কোম্পানিগুলো বাধ্য হয়ে আফ্রিকার দীর্ঘ পথ ঘুরে যাচ্ছে। এই সংখ্যাটা দেখুন, ৪০০ মিলিয়ন। আন্তর্জাতিক শক্তি সংস্থাকে জরুরি মজুদ থেকে এই পরিমাণ ব্যারেল তেল ছাড়তে হয়েছে। এটা ইতিহাসের সবচেয়ে বড় জরুরি তেল রিলিজ, যা সংকটের গভীরতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর ভাববেন না যে এই জ্বালানি সংকটের প্রভাব শুধু গাড়ি বা কারখানাতেই সীমাবদ্ধ। এর ঢেউ কিন্তু এসে পড়ছে আমাদের খাবারের প্লেটেও। জ্বালানি আর সারের দাম বাড়ায় বিশ্বজুড়ে কৃষকরা
খাদ্যদ্রব্যের দাম বাড়ার আশঙ্কা করছেন। তার মানে হল এই যুদ্ধটা খুব শীঘ্রই আমাদের সবার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে শুরু করতে পারে। তো একদিকে দেওয়া হয়েছে চরমপত্র, অন্যদিকে চলছে সামরিক প্রস্তুতি। দুই পক্ষই যার যার অবস্থানে একেবারে অটল। এমন একটা উত্তপ্ত পরিস্থিতিতে কূটনীতির মাধ্যমে কি এই সংকট মেটানো সম্ভব, নাকি বিশ্ব আসলে আরও একটা বড় যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে? উত্তরটা এখনও আমাদের অজানা, আর সারা বিশ্ব একরাশ উদ্বিগ্ন নিয়ে অপেক্ষা করছে।